এসআইআর নিয়ে উনি প্রথমে বলছিলেন কাউকে ভাবতে হবে না। কংগ্রেস কিন্তু এসআইআর এর বিরোধী ছিল না, কারণ আগেই আপনাদের বলেছি 51 সাল থেকে 8 বার এসআইআর হয়েছে। আমরা বলেছিলাম অল পার্টি মিটিং ডেকে এসআইআর অ্যানাউন্স করো। ক্ষেত্রে আমরা সেই নোট অফ ডিসেন্টটা তুলতে পারি না, কিন্তু আজকে আমাকে বলুন লজিক্যাল ডিসক্রিপেন্সি আমরা বাতিল করার কথা বলেছি, যে এভাবে এসআইআর এর বিরোধী নয়, কিন্তু প্রত্যেকটি নির্বাচন কমিশনের 2 বছর অন্তর বছরে 2 বার রিভিশন করার কথা। সেই রিভিশন কেন করেননি? কেন 24 লক্ষ ওপরে মৃত ভোটার এর জন্য দায়ী কে? আপনার ভাই, আপনার ঠাকুরদা মারা গেছে, এই নামটা বাদ দেওয়ার দায়িত্ব কার? আপনার যেমন নৈতিক দায়িত্ব আছে, ঠিক তেমনি ভাবে এই দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। ফর্ম 7 কিসের জন্য? এ কথা লোককে জিজ্ঞেস করবে না? রাতারাতি এখানে নির্বাচন কে জানতো না? বিহারের সঙ্গে কেন শুরু করলো না এসআইআর প্রক্রিয়া? আগে থেকে আপনাদের নেতারা, বিজেপির নেতারা বলে দিচ্ছেন যে 1,25,00,000 বাদ যাবে, 1,20,00,000 বাদ যাবে, 1 কোটির মতো নাম বাদ যাবে। তারা কে? তারা কি স্পোক্সপারসন নির্বাচন কমিশনের? কংগ্রেস যদি একক লড়ে, এবং কংগ্রেস ছাড়া বাংলার ডেভেলপমেন্ট নেই। আমাকে 5টা বীরভূম জেলায় নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পরে প্রাক্তন সভাপতি সহ একটা বড় অংশকে কংগ্রেসের আর কোনো ইয়েতে দেখা যাচ্ছে না। আপনি সকলের মতামত বা গণতন্ত্রের কথা বলছেন, কোথাও কি গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে জেলায়? প্রশ্ন কোনো কিছু নিতে পারেন। তার আগে এসআইআর মুভমেন্ট কি কংগ্রেস সমর্থন করছে? দেখুন, অন্যায় যখন কেউ করবে তখন অন্যায়ের প্রতিবাদ যিনি করবেন তার সঙ্গে সবাই তাতে সহমত হবেন, কিন্তু এসআইআর নিয়ে উনি প্রথমে বলছিলেন কাউকে ভাবতে হবে না। কংগ্রেস কিন্তু এসআইআর এর বিরোধী ছিল না, কারণ আগেই আপনাদের বলেছি 51 সাল থেকে 8 বার এসআইআর হয়েছে। আমরা বলেছিলাম অল পার্টি মিটিং ডেকে এসআইআর অ্যানাউন্স করো। আমরা বলেছিলাম পাবলিক কনফিডেন্স বিল্ড আপ করো। কেউ যখন আত্মহত্যা করছে, বিএলও কেন করছে? আপনারা যদি প্রপার ট্রেনিং দিতেন, যুদ্ধকালীন তৎপরতা এসআইআর না করতেন, সময় নিয়ে করতেন, সেই বিএলআরও জানতেন, তারা ভালো করে বোঝাতে পারতেন। এবং যে ভোটার প্রথম যেদিন ঘোষণা হলো এসআইআর পশ্চিমবঙ্গের জন্য, তার পরের দিন অল পার্টি মিটিং ডাকা হয়েছে, সেদিনই বিকেলবেলা যিনি আত্মহত্যা করলেন, আমি নির্বাচন কমিশনারকে সঙ্গে কথা বলে বললাম আপনারা টিম পাঠান, ওই ডেড বডিকে রাখুন। উনি পারিবারিক কলহে মরেছেন না সত্যিকারের এইভাবে মরেছেন, এটাকে বিচার করা দরকার, এবং পাবলিক কনফিডেন্স বিল্ড আপ করুন। করেনি? কেস তো আমিও করেছি। এবার দেখবেন মুখ্যমন্ত্রী বা বিরোধী দলনেতা যেখানে যাবেন প্রচার বেশি হয়। আমরা যেখানে যাই আমরা প্রচারের আলো পাইনি, বিধানসভার ভেতরে আমাদের কেউ নেই, যে ক্ষেত্রে আমরা সেই নোট অফ ডিসেন্টটা তুলতে পারি না। কিন্তু আজকে আমাকে বলুন লজিক্যাল ডিসক্রিপেন্সি আমরা বাতিল করার কথা বলেছি, যে এভাবে হয় না। কার 7 জন ছেলে মেয়ে, তার বাবা মা দোষী হতে পারে যে তারা 7 জন পুত্র, কন্যা, পুত্র তারা জন্ম দিয়েছেন, কেন সেই ছেলেটার কি দোষ? তাকে গিয়ে ওখানে দাঁড়াতে হচ্ছে। শেখের এসকে এবং শেখ SH-কে এই ডিফারেন্স, এটা তো অন্যায়। এভাবে হয় নাকি? মায়ের বয়স 15 বছর, স্বয়ং অমর্ত্য সেন আপনাদের এই জেলার শান্তিনিকেতনের ভেতরে তিনি, তার বাড়ি, তাকেও ডাকা হয়েছে। তার মানে কি তিনি অর্থনৈতিক দিক এর সম্পর্কে ক্রিটিসাইজ করেন বলে কি তাকে ডাকা হয়েছে? এই যে বিষয়গুলোতে আমরা সহমত নই, কিন্তু এসআইআর যে প্রক্রিয়াতে করা হচ্ছে সেটা একেবারে অন্যায়জনক বিষয়। মাপকাঠি এরকম হওয়া উচিত যে সাধারণ মানুষকে ডাকা হবে, আর কেউ একজন নামজাদা লোক হলে, সে অর্থনীতিবিদ হতে পারেন, আলাদা কিছু হতে পারেন, তাকে ডাকা যাবে না? প্রত্যেককেই ডাকা যেতে পারে, কিন্তু তার ক্রোনোলজিটা ভাবতে হবে। আগে যারা বিয়ে হতো তারা কত বছর বয়সে বিয়ে হতো? 15 বছরের সঙ্গে যদি আমার মা বাবার সঙ্গে ডিফারেন্স হয়, আগে তো কম বয়সে বিয়ে হতো। আপনি এবার বলুন কার বাড়িতে? আগে অনেক বাড়িতে আছে। আমারই একজন সাংগঠনিক সম্পাদক আছে, 7 জন তারা ভাই বোন, তাদের এইটা ফেস করতে হচ্ছে এই জায়গায়। এবার আমাকে বলুন তো অমিত শাহর কজন ভাই বোন? আমাকে বলুন যোগী আদিত্যনাথের কজন ভাই বোন? নরেন্দ্র মোদীর কজন ভাই বোন? সবারই 6 জনের বেশি ভাই বোন। তাহলে পাবলিক ডোমেনে তাদের দেখানো, পিপল উইল অ্যাকসেপ্ট যে না আমার বড় নেতাদেরও দেখা হচ্ছে, অমর্ত্য সেনকে ডাকতে কেন পারবেন না? নিশ্চয়ই ডাকতে পারবেন, কিন্তু ভাবতে হবে কেন অমর্ত্য সেনকে ডাকার সঙ্গে সঙ্গে বিজেপি নেতাদের কি কটূক্তি, সেই কটূক্তিটাকে আপনাকে ভাবতে হবে। কেন ডাকতে পারবে না? সরকারি নিয়ম। আপনাদের বলছি, অন্যরা যেমন এসআইআর এর বিরোধী, আমরা এসআইআর এর বিরোধী নয়,
কিন্তু প্রত্যেকটি নির্বাচন কমিশনের 2 বছর অন্তর বছরে 2 বার রিভিশন করার কথা। সেই রিভিশন কেন করেননি? কেন 24 লক্ষ ওপরে মৃত ভোটার এর জন্য দায়ী কে? আপনার ভাই, আপনার ঠাকুরদা মারা গেছে, এই নামটা বাদ দেওয়ার দায়িত্ব কার? আপনার যেমন নৈতিক দায়িত্ব আছে, ঠিক তেমনি ভাবে এই দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। ফর্ম 7 কিসের জন্য? এ কথা লোককে জিজ্ঞেস করবে না? রাতারাতি এখানে নির্বাচন কে জানতো না? বিহারের সঙ্গে কেন শুরু করলো না এসআইআর প্রক্রিয়া? আগে থেকে আপনাদের নেতারা, বিজেপির নেতারা বলে দিচ্ছেন যে 1,25,00,000 বাদ যাবে, 1,20,00,000 বাদ যাবে, 1 কোটির মতো নাম বাদ যাবে। তারা কে? তারা কি স্পোক্স পারসন নির্বাচন কমিশনের? এবং এই নির্বাচন কমিশন তিনি কার দ্বারা এখানে নিয়োজিত হয়েছেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাঁটিয়ে দিয়েছেন। বিরোধী দলনেতা একা গিয়ে কি বলবেন? কেন্দ্রীয় সরকারের 2 জন। আর 2023 সালের ডিসেম্বর মাসে এই আইন করা হয়েছে যে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না। এটা কি কথা? আইনের কে ঊর্ধ্বে? কেন এই ঘটনা ঘটবে? এবং আজ পর্যন্ত আপনাদের বলে রাখি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মনরেগার 3 বছরের টাকা পশ্চিমবঙ্গ পায়নি। দোষী কে? এই যে বড় বড় কথা বিজেপির নেতারা বলছেন, তৃণমূলের নেতারা বলছেন, কেন অল পার্টি মিটিং তৃণমূলের নেতারা ডাকেননি? কেন সুপ্রিম কোর্টে টাকা পাচ্ছেন না বলে যাচ্ছেন না? কেন তারা আজকে একটা শ্বেতপত্র প্রকাশ করছেন না? আর কেন্দ্রীয় সরকার তারা কেন শ্বেতপত্র প্রকাশ করে বলছেন না এত টাকা দিয়েছি, এত করাপশন হয়েছে? তাহলে ইডি সিবিআই দিয়ে তাদের কেন অ্যারেস্ট করা হচ্ছে না? যে গ্রাম উন্নয়ন, গ্রামের অর্থনীতিকে মজবুত করার যে টাকা, সেই টাকা আপনি আটকে রেখেছেন কোন এতে যুক্তিতে? পশ্চিমবঙ্গের ট্যাক্সের টাকা এটা। তাই আজকে এরা বাইনারি পলিটিক্স করার জন্য যে কাজটা করছেন, তারই বিরুদ্ধে আমাদের কংগ্রেস মনে করে মানুষ কংগ্রেসকে চাইছে, তাই কংগ্রেস একা লড়াই করবে। এবং মানুষের যে ক্রাই অ্যান্ড ডিমান্ড যে না কংগ্রেসকেই আনা প্রয়োজন, আমরা সেক্ষেত্রেই আমাদের সিদ্ধান্ত দাদা, আপনি নিয়েছি। বললেন যে আপনাদের সরকার যে কারখানা তৈরি করেছিল সেই কারখানা বন্ধ করেছে বামফ্রন্ট সরকার, তাই সেই সরকারের বামফ্রন্ট সরকার বলেনি, বন্ধ হয়েছে। তার পরবর্তী সরকার হ্যাঁ। এবং তার পরবর্তী সরকার সেই সরকারের সঙ্গে, তাই সেই শরিক দলগুলোর সঙ্গে জোটে গেলেন। আজকে সেই জোট যাওয়াটা কি মনে হচ্ছে মিথ্যা ছিল? আপনাকে আমি বলি, সময়ের দাবি বড় জিনিস। আপনি আজকে যেখানে কাজ করছেন, কালকে যদি আপনার কাজের অ্যাটমসফিয়ার, বেতন বৃদ্ধি আপনার নাও হয়, কিন্তু কাজ করার স্বাধীনতা অনেক কিছুতে পেলে আপনি অন্য জায়গায় যেতে পারেন। সময়ের দাবি অনুযায়ী, সময়ের দাবি সেদিন ঠিক ছিল। আমাদের নেতারা সেদিন যে জোট করেছিলেন বা যা ছিল কোনোটাই ভুল নয়। সময়ের দাবি, আজকে সময়ের দাবি যে কংগ্রেস যদি একক লড়ে, এবং কংগ্রেস ছাড়া বাংলার ডেভেলপমেন্ট নেই। আমাকে 5টা করে বলুন। আজকে জোট কংগ্রেসের আমি কি বললাম? সেদিনের সময়ের দাবি ছিল। যারা তাই বলছেন কলকারখানা বন্ধ করেছে, আপনাদের পরবর্তী সরকার তো বামফ্রন্ট সরকার। আমি তারা যদি আমি বন্ধ করে আপনাকে দেয়, আজ বামফ্রন্টের নামটা নিচ্ছেন না। আমি আজ একটা কথা বলি, আপনারা আমাকে বলুন না আমি যে কথাটা বলেছি এটা ভুল। কংগ্রেসের সময় ফ্যাক্টরিগুলো ছিল, করেছিলাম সময়ের দাবি অনুযায়ী, সময়ের দাবি অনুযায়ী করেছিলাম। বামফ্রন্টের নাম নিতে অসুবিধা সব আমি আবার প্রথম জিনিস, আমি কি তৃণমূলের নাম নিয়েছি? আমি বলেছি যারা অপব্যবহার করছে। আপনাকে বলছি বামফ্রন্ট বা তৃণমূল যেই হোক না কেন, আমরা বলেছি একা লড়বো। এবং সেদিনের যে সিদ্ধান্ত আমাদের ছিল সেটা কিন্তু সময়ের সেদিনের দাবি ছিল। দাদা, তাহলে আমরা নিয়েছি। আপনারা এই জোট ভেঙে দিলেন? কোন কোন সিদ্ধান্ত? সিদ্ধান্তের উপর নির্ভর করে আপনি জোটটা ভেঙে দিলেন? আমরা একা করলে, আমাদের গ্রাসরুটের সবাই এই সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস একা চললে তার মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। যেমন 2011 সালে আমরা তৃণমূলের সঙ্গে গেছিলাম, মানুষ আমাদের সমর্থন করেছিল, সরকার হয়েছিল, সরকারে আমরা অংশগ্রহণ করেছিলাম, কিন্তু সরকারের মানুষকে যে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই মতো কাজ করতে পারিনি। তাই সেদিন আমরা বেরিয়ে এসেছিলাম। প্রশ্নটা হচ্ছে যে মানুষের যে চাহিদা থাকে সেই চাহিদা অনুযায়ী একটা ডিমান্ড তৈরি হয়, সেই ডিমান্ড অনুযায়ী একটি রাজনৈতিক দল সিদ্ধান্ত নেন। তারপরে সেই সিদ্ধান্ত যদি কোনো সময় মনে হয় যে এটা সঠিক সিদ্ধান্ত নয়, তার থেকে পরিবর্তন হয়। এটার নামই সচলতা, এটার নামই গতি, এটার নামই রাজনীতি। দাদা, কংগ্রেসের সাধারণ সাধারণ সদস্য সরকারের কংগ্রেসে তারা বলছেন যে আমাদের সঙ্গে আলোচনা না করে এক প্রকার জোট হয়েছিল, আবার জোট ভেঙে দেওয়া হলো আমাদের সঙ্গে আলোচনায়। আমরা খুব দোলা চলে যে আমরা সিপিএম এর সঙ্গে এবারে সঙ্গে থেকে লড়বো কি লড়বো না। এবার আপনাকে বলছি, এবারে গ্রাসরুটের প্রত্যেকটি জায়গায় বুথ থেকে ব্লক সমস্ত কর্মীদের সমর্থনে, আগেই আপনাকে বলেছি গণতন্ত্র শুধু
বাইরের গণতন্ত্র থাকুক, এর জন্য আমরা চিল্লাই না। দলের ভেতরে যাতে গণতন্ত্র থাকে, আমরা সমস্ত বুথ ব্লক আমরা তাদের ওপিনিয়ন নিয়ে তারপরেই কিন্তু আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এককভাবে প্রদেশ কংগ্রেস নেয়নি, বা প্রদেশ কংগ্রেসের একক সিদ্ধান্ত সর্বভারতীয় কংগ্রেস কমিটি অনুমোদন করেনি, একদম গ্রাসরুট। যখন আপনারা সরকারের শরিক ছিলেন, তৃণমূল সরকারের শরিক ছিলেন, তখন বর্ডার ফেন্সিং করতে পারলেন না। আপনাকে আজ একটা কথা বলি, সেদিন আপনারা জানেন অনুপ্রবেশকারী নিয়ে এত issue আসতো না সামনে। আমি আজ একটা কথা বলি, চিফ মিনিস্টার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? সেদিন আপনারা জানেন যে যাদের সংখ্যাধিক্য কিংবা যারা ক্যাবিনেটে প্রাধান্য পায় তাদের গুরুত্ব বা তাদের মতটাই বেশি থাকে। আমরা বেরিয়ে এলাম কেন? আমাদের মত যদি সেখানে প্রকাশ করতে পারতাম আমরা বেরিয়ে আসতাম না। এক, দুই হচ্ছে এই যে বর্ডার ফিনিশিংয়ের জায়গা, মানুষ তো কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছিল 2014 সালে। কংগ্রেস এই করতে পারেনি, ওই করতে পারেনি, কিন্তু যারা 14 সাল থেকে এলেন তারা বর্ডার করতে পারলেন না কেন? এবং দ্বিতীয় কথা, এবার আপনাদের বলছি 2014 সালে 55 লক্ষ হাজার কোটি টাকা দেনা ছিল ভারতবর্ষে। আজকে কত জানেন? 200 লক্ষ হাজার কোটি টাকা দেনা ভারতবর্ষে। অতএব দেশ কেমন চলছে এর থেকেই বিচার করেন। আপনার দেনা যদি পরিবারের ক্ষেত্রে বেড়ে যায় তাহলে আপনার পরিবার খুব ভালো চলছে আপনি কি বলতে পারবেন? টাকার দাম কংগ্রেসের সময় যা ছিল, আজকে টাকার দাম কোথায় গেছে? 2014 সালে কত ছিল? তখন কত কটূক্তি শোনা গেছে, আর আজকে 91 টাকা 92 টাকা। হোয়াই রিডিউসিং দ্য ভ্যালু অফ দ্য রুপি? এটা তো ভাবতে হবে। অতএব কংগ্রেসের তুলনা যদি কেউ করে থাকে দেশের ক্ষেত্রে, প্রজন্মের ক্ষেত্রে, আজ পর্যন্ত হেভি ইন্ডাস্ট্রি হয়েছে ভারতবর্ষে। পশ্চিমবঙ্গ কি হেভি ইন্ডাস্ট্রির বাইরে? পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের মানচিত্রের বাইরে? কেন বিজেপির এখান থেকে সেন্ট্রাল মিনিস্টার আছে, এতগুলো এমপি আছে, তারা কেন এইটা বলেনি? আমাকে বলুন তো। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ক্ষমতায় আসেন আমাদের সঙ্গে, সেদিন যে দেনা ছিল তার 8 গুণ দেনা বেড়ে গেছে। আমরা প্রত্যেক দিন বলি কেন্দ্রীয় সরকারেরও দেনা বেড়েছে। অতএব সেই কারণে তো আমরা বলছি বিজেপিকে যেন তেন প্রকারে রুখতে হবে, যারা ধর্মীয় জাতির রাজনীতি করছে। আজকে বীরভূমে কত শতাংশ মানুষ পিছিয়ে পড়া, তাদের কি অবস্থা? কেন ইন্টারফেয়ার করছে না? মাটির নিচে যদি কয়লা পাওয়া যায় নিশ্চয়ই ইন্টারফেয়ার হোক, কিন্তু আদিবাসীদের তাড়িয়ে দিয়ে তাদের ঘরবাড়ি কিছু থাকবে না, রিহ্যাবিলিটেশন হবে না, এটা কি কোনো পন্থা নাকি? সে কারণেই আমাদের এই প্রতিবাদ, সে কারণেই কংগ্রেস মনে করেছে এককভাবে চলার সিদ্ধান্ত। বীরভূমে কি সব বুথের সংগঠন তৈরি হয়েছে? শুনুন, মানুষ যখন কোনো দলের সমর্থক হয়ে যায় না, তখন আর কাউকে কিছুতে লাগে না। প্রচুর প্রশ্ন আপনি একাই করছেন। বীরভূম জেলায় ওনার আমার উপরে রাগ হয়ে সভাপতি গেছে। নির্বাচিত না, হওয়ার এটা পরে- কিছু নয়, ডাক নয়, এটা তো অঙ্গ। বীরভূম জেলায় নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পরে প্রাক্তন সভাপতি সহ একটা বড় অংশকে কংগ্রেসের আর কোনো ইয়েতে দেখা যাচ্ছে না। আপনি সকলের মতামত বা গণতন্ত্রের কথা বলছেন, কোথাও কি গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে জেলায়? আপনাকে আজ আমি দুটো বলি। রান্নাঘরে যখন রান্না হয় না, মাকে জিজ্ঞেস করে দেখবেন, বড় বড় রাজনীতিবিদের উক্তি, আমার না, পরে বলছি আমি, অন্য মত আদর্শের রাজনীতিবিদ, তখন দেখবেন যে যদি রান্নাঘর থেকে আওয়াজ না আসে তাহলে সেদ্ধ হচ্ছে সমস্ত কিছু। আপনাকে কাঁচকলা সেদ্ধ খেতে হবে, আলু সেদ্ধ খেতে হবে, আপনাকে ভাত সেদ্ধ মানে সেদ্ধই খেতে হবে। আর যদি ইউটেন্সিলের যদি আওয়াজ আসে রান্নাঘর থেকে তাহলে ভাববেন টেস্টি ফুড পাবেন। কংগ্রেসের সবসময় ভেতরেও ডিবেট হয়। কংগ্রেস পার্টিটা ওটা নয়, আরএসএস দ্বারা কন্ট্রোল নয়। কংগ্রেস পার্টিটা এই কারণেই, যাদের কথা আপনি বলছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে, কলেজ গেট থেকে একসঙ্গে আমরা পলিটিক্স করেছি। অতএব তাকে গিয়ে আজকে জিজ্ঞেস করে নেবেন শুভঙ্কর সরকারের সঙ্গে তোমার কেমন কথা হয়, কি ওপিনিয়ন নেয়। আজকে বললাম তো আমি, বলবেন আমার নাম করে। পশ্চিমবাংলার কোনো বুথ, কোনো অঞ্চল, কোনো কর্মীকে আমি চিনি না, এটা নয়। জিজ্ঞেস করে দেখুন। সেটা কি আরো ফাটলটা বড় করে দেখাচ্ছে? তার অনুপস্থিতি আপনাকে তো রান্নাঘরের আওয়াজের কথা বললাম। যত দেখবেন যে বাসনপত্রের বেশি আওয়াজ হবে, টেস্টি ফুড তত পাবেন। আগামী দিনে আমি আর এখানে প্রেস কনফারেন্স করব না, এই বীরভূম থেকে বিধায়করা প্রেস কনফারেন্স করবে আপনাদের সামনে।